হিস্ট্রি দিতে পারে, অনেক সময় পেশেন্ট দিতে পারে না। এই জন্য পেশেন্টের কাছ থেকে হয়তো সবসময় আমরা পুরো হিস্ট্রি নাও পেতে পারি। এই জন্য পেশেন্টের অ্যাটেন্ডেন্ট থেকে নিতে হবে। 2 নম্বর হচ্ছে হিস্ট্রি নিতে হবে প্লাস এক্সামিনেশন। আমি গত ক্লাসে বলছি এক্সামিনেশন করবো নিউরোলজিক্যাল প্লাস আদার সিস্টেম এক্সামিনেশন ইনক্লুডিং স্কিল। তারপর হচ্ছে ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন পর্যন্ত আমরা বলিনি, ইনভেস্টিগেশন বলবো। প্রথম হচ্ছে হিস্ট্রি, তারপর হচ্ছে এক্সামিনেশন। এক্সামিনেশন অনেক সময় হয়তো নর্মাল পেতে পারো, নিউরোলজিক্যাল এক্সামিনেশন বা এক্সামিনেশন করলে নর্মালও পেতে পারো। কেমন? তাহলে সবসময় পেশেন্টের হিস্ট্রি নিতে হবে, তারপর হচ্ছে এক্সামিনেশন, ফিজিক্যাল এক্সামিনেশন, এবং লাস্টে হচ্ছে কখনো কখনো ইনভেস্টিগেশন। এখন ইনভেস্টিগেশন আমরা কী করবো? কেমন? ইনভেস্টিগেশনের মধ্যে হচ্ছে কতগুলো হচ্ছে রুটিন ইনভেস্টিগেশন, যেমন পেশেন্টের কমপ্লিট ব্লাড কাউন্ট। যদি ধরো একটা পেশেন্টের সিএনএস ইনফেকশন আছে, ধরো মেনিনজাইটিস আছে, তাহলে তুমি ইনফেকশনের সেই ধরনের ইনফেকশনের ফিচার পাবা। কাজে কমপ্লিট ব্লাড কাউন্ট, পেশেন্টের কমপ্লিট ব্লাড কাউন্ট, পেশেন্টের করতে হবে হলো ব্লাড সুগার। বিশেষ করে যদি ওল্ড এজ হয় তাহলে আমরা অবশ্যই ব্লাড সুগার দেখতে হবে, কারণ পেশেন্ট অনেক সময় হাইপোগ্লাইসেমিয়া গেলে এরকম পেশেন্টের কিছু কনভার্সন হতে পারে। কেমন? তাহলে ব্লাড সুগার দেখো, র্যান্ডম ব্লাড সুগার, পেশেন্টের ইলেকট্রোলাইট, ব্লাড ইউরিয়া, পেশেন্টের ইলেকট্রোলাইটের মধ্যে সিরাম সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট, পেশেন্টের ক্যালসিয়াম দেখতে, সিরাম ক্যালসিয়াম, পেশেন্ট ম্যাগনেসিয়াম, ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা তাহলে পেশেন্টের ইলেকট্রোলাইট দেখো, ইনক্লুডিং পেশেন্টের সিরাম ক্যালসিয়াম, সিরাম ম্যাগনেসিয়াম। পেশেন্টের যদি কোনো কারণে হাইপোক্যালসিমিয়া বা ম্যাগনেসিয়ামিয়া ডেভেলপ করে, তাহলে তারা এরকম কনভালশন হতে পারে। আমার কথাগুলো শুনতেছো তো না? হ্যালো? জি স্যার। আচ্ছা, জি স্যার। পেশেন্টের ইলেকট্রোলাইট, সিরাম ইলেকট্রোলাইটস, সিরাম ইলেকট্রোলাইটের মধ্যে সিরাম সোডিয়াম, সিরাম পটাশিয়াম, সিরাম ক্লোরাইড, পেশেন্ট বাইকার্বনেট, সিরাম ক্যালসিয়াম দেখো, সিরাম ম্যাগনেসিয়াম, সিরাম মানে ইলেকট্রোলাইটস, পেশেন্টের রেনাল ফাংশনের মধ্যে ব্লাড ইউরিয়া এবং ক্রিয়াটিনিন, পেশেন্টের লিভার ফাংশন টেস্ট, আমরা যে লিভার ফাংশন টেস্টের মধ্যে যেভাবে করি এভাবে করবো। পেশেন্টের সিরাম বিলিরুবিন, এসজিপিটি, জিওটি, তারপর তোমার পেশেন্টের পিটিআইএনআর। কেমন? তাহলে লিভার ফাংশন টেস্ট করতে হবে, কারণ পেশেন্টের যদি হেপাটিক ফেলিয়ার হয় বা রেনাল ফেলিয়ার হয় তাহলে এরকম কনভার্সন নিয়ে আসতে পারে। কাজে তোমার হিস্ট্রি নিয়ে তুমি কী ইনভেস্টিগেশন করবে এটা হিস্ট্রির পরে তোমাকে নির্ভর করবে। একটা পেশেন্ট যদি ধরো লিভার ফেলিয়ারের পেশেন্ট হয় বা সিএলডির পেশেন্ট হয়, তাহলে ওই পেশেন্ট তোমার হেপাটিক প্রিকোমা যখন যায় বা কমা পেশেন্টে চলে যায় তখন এরকম কনভার্সন নিয়ে আসতে পারে। কাজে তোমাকে হিস্ট্রি ভেরি ইম্পর্টেন্ট। সেই জন্য বলছিলাম যে হিস্ট্রি আর সাথে ইনভেস্টিগেশন। তাহলে তুমি ব্লাড সুগার, র্যান্ডম ব্লাড সুগার দেখো, সিরাম ইলেকট্রোলাইটস দেখো, ইনক্লুডিং সিরাম ক্যালসিয়াম, সিরাম ম্যাগনেসিয়াম, পেশেন্টের রেনাল ফাংশন টেস্ট, পেশেন্ট ব্লাড ইউরিয়া, সিরাম ক্রিয়েটিনিন, পেশেন্টের লিভার ফাংশন টেস্ট, যেগুলো বললাম লিভার ফাংশন টেস্ট করবো। পেশেন্ট যদি তোমার কাছে অন্য কোনো ডিজিজ ক্লিনিক্যালি সাসপেক্ট করো, তাহলে অ্যাকর্ডিংলি সেই ইনভেস্টিগেশন করতে হবে। যেমন ধরো কোনো পেশেন্টের কোলাজেন ভাস্কুলার ডিজিজ আছে, ধরো এসিলি আছে, হয়তো সে এনকেফালোপ্যাথির পিছনে নিয়ে আসতে পারে বা তোমার এনকেফালাইটিসের পিছনে নিয়ে আসতে পারে। তো কাজে তোমার সেভাবে কোলাজেন ভাস্কুলার ডিজিজ হয়তো দেখা গেলো যে এএনএ বা অ্যান্টি ডাবল স্ট্যান্ড ডিএনএ অ্যান্টিবডি, মানে কোলাজেন ভাস্কুলার ডিজিজের সিস্টিনিয়া যদি তোমার ক্লিনিক্যালি মনে হয় যে তার এই ধরনের ডিজিজ আছে, তাহলে তোমাকে সেইভাবে তোমাকে প্রসিড করতে হবে, সেই ইনভেস্টিগেশন করতে হবে। যদি পেশেন্টের ধরো মনে করো তার নিউরোসিফিলিস চিন্তা করতে হচ্ছে, তাহলে পেশেন্টের বিডিএল টেস্ট করতে হবে। পেশেন্ট যদি ধরো এইচআইভি সেরকম এক্সপোজার বা সেই ধরনের নিয়ে, তাহলে পেশেন্ট এইচআইভি টেস্ট করতে হবে। তো অ্যাকর্ডিংলি কেমন? এর সাথে তোমাকে যদি সিএনএস ইনফেকশন বলছিলাম, সিএনএস ইনফেকশন যদি সাসপেক্ট করো, তাহলে তোমাকে লাম্বার পাংচার করে সিএসএফ স্টাডি করতে হবে, সিএসএফ স্টাডি। আচ্ছা, এর সাথে পেশেন্টের হচ্ছে যেটা আমরা ইমেজিং অফ দ্য ব্রেন, ইমেজিংয়ের ভিতরে আমরা পেশেন্টের করি হচ্ছে সিটি অথবা এমআরআই অফ দ্য ব্রেন। যদি এমআরআই ফেসিলিটি থাকে তাহলে এমআরআই করবো, আর যদি ফেসিলিটি না থাকলে সিটি করতে পারো। তাহলে সিটি অথবা এমআরআই অফ দ্য ব্রেন। কেমন? আর পেশেন্টে আর কি করি আমরা ইজি যেমন ইসিজি হয়তো তোমরা দেখতে পারো, নাও দেখতে পারো। ইসিজি যেরকম করি আমরা হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি রেকর্ড করি, ঠিক ব্রেনের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ইজি দিয়ে, ইজি মানে ইলেকট্রোএনকেফালোগ্রাম, ব্রেনের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি আমরা রেকর্ড করি ইজি দিয়ে। কেমন? এরকম ইজি করতে হবে। ইজির অ্যাডভান্টেজ হচ্ছে ইট
It helps us to diagnose epilepsy as well as it guide us to select some drugs. এই কথাটা কেন বললাম আমি তোমাদেরকে একটু পরে আমি বলতেছি, যখন ট্রিটমেন্ট বলবো তখন বলতেছি। তাহলে আমরা ইমেজিং অফ দ্য ব্রেনের মধ্যে যদি এমআরআই ফেসিলিটি থাকে তাহলে এমআরআই অফ দ্য ব্রেন করবো, আর যদি ফেসিলিটি না থাকে তাহলে সিটি করতে পারি। ইমেজিং এর পরে হচ্ছে ইজি হচ্ছে ইলেকট্রোগ্রাম। ইজি দিয়ে আমরা ব্রেনের ইলেকট্রিক্যাল হার্টে যেমন ইসিজি দিয়ে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি রেকর্ড করে, ব্রেনের এরকম ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি আমরা রেকর্ড করি ইজিতে। ইজি সারফেসে কতগুলো ইলেকট্রোড বসে সেটা আমরা ব্রেনের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি রেকর্ড করি। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইজি আছে। আবার কখনো কখনো ভিডিও টেলিমেট্রি অথবা 24 ঘন্টা কোনো পেশেন্টে কখনো কখনো ধরো ইজি দিয়ে 24 আওয়ার্স তার ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি কখনো কখনো রেকর্ডিং করা হয়। যদি ধরো কনফিউশন থাকে তখন আমরা করতে পারি। তাহলে আমরা একটা হচ্ছে ইজি স্ট্যান্ডার্ড ইজি করি, আর তোমার বললাম সিটি বাই এমআরআই অফ দ্য ব্রেন। এখন তোমাদের যদি কোনো পেশেন্টের এরকম ইনভেস্টিগেশন অ্যাডভাইস দেয় তাহলে প্রথম হচ্ছে কিছু রুটিন ইনভেস্টিগেশন যেটা বললাম যে কমপ্লিট ব্লাড কাউন্ট, এটা ডিপেন্ড করবে তুমি পেশেন্টের ক্লিনিক্যালি যদি অন্য কোনো ডিজিজ সাসপেক্ট হয় তাহলে সেই ইনভেস্টিগেশনগুলো করতে হবে। আমরা রুটিন যে পরীক্ষাগুলো বললাম যে কমপ্লিট ব্লাড কাউন্ট, পেশেন্ট ব্লাড সুগার, random blood sugar, patient serum electrolytes including serum calcium, serum magnesium, patient renal function test, then blood urea, serum creatinine, patient liver function test. পেশেন্টের কখনো কখনো যদি ক্লিনিক্যালি সাসপেক্ট করো তাহলে পেশেন্টের অন্য ইনভেস্টিগেশন প্রয়োজন হতে পারে। আচ্ছা, যদি সিএনএস ইনফেকশন সাসপেক্ট করে তাহলে পেশেন্টের লাম্বার ফাংশন করতে হবে, লাম্বার ফাংশন করে সিএসএফ স্টাডি করতে হবে। পেশেন্টের এছাড়া আমরা স্পেসিফিক ইনভেস্টিগেশনের মধ্যে পড়ি এটা হলো ইজি, আর একটা হলো সিটি বা অথবা এমআরআই অফ দ্য ব্রেন। কেমন এমআরআই বা সিটি দিয়ে বুঝতে মানে দেখতে হবে যে তার ব্রেনে কোনো স্ট্রাকচারাল কোনো লেশন আছে কিনা। কেমন হয়তো দেখা গেলো যে ব্রেনে টিউমার থাকতে পারে, কোনো অ্যাবসেস থাকতে পারে, কোনো সিস্ট থাকতে পারে, কেমন তাহলে মানে কোনো স্ট্রাকচারাল লেশন আছে কিনা সেটা দেখতে হবে আর কি সিটি বা এমআরআই দিয়ে। তো এমআরআই হচ্ছে মোর স্পেসিফিক, যদি এমআরআই ফেসিলিটি থাকে তাহলে এমআরআই করবে, আর যদি না থাকে তাহলে সিটি করা যেতে পারে। আচ্ছা, আর কি করি আমরা ইজি করি। কেমন তো ইজি করার উদ্দেশ্য হচ্ছে ইট ক্যান হেল্প টু ডায়াগনোস এপিলেপসি অ্যাজ ওয়েল অ্যাজ ইট উইল গাইড আস টু সিলেক্ট সাম ড্রাগস। মানে কোন ধরনের এপিলেপসি, সেই এপিলেপসিতে আমরা কি ধরনের ড্রাগ দেবো সেইটাও অনেক সময় এই ইজি দিয়ে আমরা সিলেক্ট করতে পারি। তাহলে একটা পেশেন্টের তুমি যদি হিস্ট্রি নাও, ক্লিনিক্যাল এক্সামিনেশন, ফিজিক্যাল এক্সামিনেশন করো, কখনো কখনো ইনভেস্টিগেশন প্রয়োজন হতে পারে, তাহলে এইগুলো করে আমরা বা মেনলি আসলে ক্লিনিক্যাল, তো এইগুলো করে আমরা পেশেন্টের এপিলেপসি ডায়াগনোস করতে পারি। তখন ডায়াগনোস করার পরে এখন হচ্ছে ম্যানেজমেন্ট হচ্ছে তুমি একটা পেশেন্ট দেখলে যে তোমার সামনে পেশেন্টের কনভালশন হতেছে, তাহলে তুমি কি করবা? তাহলে ইমিডিয়েট কেয়ার অফ দ্য পেশেন্ট। একটা হচ্ছে পেশেন্টের যখন কনভালশন হইতেছে তোমার সামনে, তখন তুমি কি করবা? তাহলে ইমিডিয়েট কেয়ার অফ দ্য পেশেন্ট। কেমন আর একটা হচ্ছে তার লাইফ স্টাইল, এরপরে তার লাইফ স্টাইলে অ্যাডভাইস কি দেওয়া। তাহলে ইমিডিয়েট কেয়ার অফ দ্য পেশেন্ট মানে আমরা সবসময় এবিসি কেয়ার, এবিসি নেই, তাই তো এবিসি কেয়ার, এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন, এটাই দেখি। এখন একটা পেশেন্ট তোমার সামনে কনভালশন হইতেছে, তাহলে কি করবা? কিছু দেখো যে আমাদের অনেকের বাড়ি তো গ্রামে, কাজে দেখো যদি কখনো গ্রামের দিকে এরকম ধরনের কোনো পরিস্থিতির ফেস করতে দেখো যে একটা পেশেন্টের কনভালশন হইতেছে, তার দেখো যে লোকজন আছে চারদিক দিয়ে এরকম গোল হয়ে দাঁড়াই থাকে রোগীরাই দেখুন। কিন্তু নিয়ম হচ্ছে যে পেশেন্ট প্রথম হচ্ছে তুমি যদি এই ধরনের সিচুয়েশনে থাকো বা পড়ো, তাহলে তোমার এবিসি কেয়ার নিতে হবে, এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন দেখবা যে তার এয়ারওয়ে ঠিক আছে কিনা, ব্রিদিং ঠিক মতো নিতেছে কিনা, সার্কুলেশন ঠিক আছে ঠিক মতো নিতেছে কিনা। দেখবা যে অনেক সময় পেশেন্টের তুমি কি করবা, তুমি যদি থাকো এরকম সিচুয়েশনে তখন কি করবা, যে কনভালশন হচ্ছে তখন পেশেন্টের কি করবা। অ্যাকচুয়ালি পেশেন্টারে কিছু হচ্ছে ডু, কিছু হচ্ছে ডু নট, মানে কি করবা, ডু মানে কি ডু, আর কি ডু নট মানে কি করবা না। ডু হচ্ছে তো পেশেন্টের যদি সে সুপার পজিশন থাকে, নিয়ম হচ্ছে এই কনভালশনের শেষ হওয়ার পর তাকে সেমি প্রোন পজিশনে যে কোনো একদিকে, আর ডান দিকে তো বাম দিকে পেশেন্টকে সেমি প্রোন অবস্থায় রাখবা। কেমন আচ্ছা, তারপরে
পেশেন্টের তো বললাম যে তার এবিসি কেয়ার নেবা, পেশেন্টকে সেমি প্রোন অবস্থায় রাখবা। আর কোরবানো হচ্ছে, দেখবো যে অনেকে বাড়িতে এরকম অবস্থা হলে দেখবো যে অনেকে চামচ বা হাতার ডান্ডি বা এরকম কিছু মুখের ভিতরে ঢুকে দেয় যাতে জিভে কামড় লাগে না। কিন্তু ডোন্ট পুট এনিথিং ইনটু দ্য মাউথ। এরকম চামচ, স্পুন বা এরকম কোনো কিছু তুমি কখনই মুখের ভিতর দেবে না। ডোন্ট পুট এনিথিং ইনটু দ্য মাউথ। ডোন্ট ক্রিয়েট প্যানিক অ্যারাউন্ড দ্য পেশেন্ট। হই হুল্লা বা জোরে চিৎকার করা, দেখো যে অনেকে খুব চিৎকার করে মানে পেশেন্টরা মারা যাচ্ছে বা এরকম তো কখনই মানে তাকে, সে তো তার কনভালশন হইতেছে, আর অ্যাসপাসিয়া হয়তো ডেভেলপ করছে। কাজে তুমি যদি চতুর্দিক দিয়ে পেশেন্টের চারিদিক দিয়ে লোকজন দাঁড়িয়ে যায় তাহলে তো তার এমনি হাইপোক্সিয়া ডেভেলপ করে। কাজে তাকে একটু ওপেন এয়ারে রাখার ব্যবস্থা করে যাতে পেশেন্ট ইজিলি শ্বাস নিতে পারে আর কি। কাজে ডোন্ট প্যানিক, ডোন্ট ক্রিয়েট এনি প্যানিক সিচুয়েশন। ডোন্ট পুট এনিথিং ইনটু দ্য মাউথ। মুখের মধ্যে কিছু দেওয়া যাবে না। অনেকে দেখো কাপড় ঢুকিয়ে দেয়, অনেকে চামচ ঢুকিয়ে দেয়, এরকম কিছু মুখের মধ্যে কখনোই ঢুকাবে না। যদি পেশেন্ট কোনো ডেঞ্জারাস অবজেক্টের কাছে থাকে তাহলে সেখান থেকে তাকে সরাই নিয়ে দেবে। অনেকে দেখা গেলো যে আগুনের কাছে আছে, অথবা অনেকে দেখা গেলো যে কোনো রিস্কি কোনো মেশিনারি জিনিসপত্র কাছে আছে, তাহলে সেখান থেকে সরাই আনতে হবে। অনেকে দেখো যে খাটের উপর আছে, হয়তো খাটের থেকে পড়ে যেতে পারে, সেই জন্য তাকে কোনো ডেঞ্জার সাবস্টেন্স যদি থাকে তার থেকে একটু দূরে সরাই নিয়ে আসতে হবে এবং তাকে সেমি প্রোন পজিশনে রাখতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, এইগুলো হচ্ছে মানে ওই সময় ডিউরিং দ্য সিজার এগুলো এগুলো করতে হবে এবং এগুলো করা যাবে না। আচ্ছা, এখন সিজার যদি দেখা যায় যে কনভালশন যদি ধরো 5 মিনিটের মধ্যে যদি থেমে যায় তাহলে তোমাকে হয়তো হসপিটালে শিফট করে লাগবে না। কিন্তু যদি কনভালশন রিপিটেড হইতে থাকে, if the convulsion persists more than 5 minutes, তাহলে ইমিডিয়েটলি পেশেন্টকে নিকটস্থ হসপিটালে তুমি শিফট করে নেবা। কেমন? আর যদি 5 মিনিটের কম থাকে তাহলে সাধারণত বাড়িতে চিকিৎসা করা যেতে পারে। কনভালশন শেষ হলে পেশেন্টকে ওই যে পর্যন্ত কনসিয়াসনেস ঠিক মতো না আসে সে পর্যন্ত তার মুখে কিছু দেবে না। ডোন্ট গিভ এনি ফুড বা ডোন্ট অ্যালাউ এনি ফুড টিল দ্য পেশেন্ট ইজ ফুললি কনসিয়াস। ফুললি কনসিয়াস কারণ কনভালশন পরে পেশেন্ট পোস্টিকটাল ফেজে ফিউ মিনিটস টু আওয়ার ইভেন ডেজ পর্যন্ত থাকতে পারে। কাজে পেশেন্ট একটু ড্রাউজি থাকতে পারে, ঘুম ভাব থাকতে, ওই সময় কোনো খাবার দেবে না, কারণ তাহলে অ্যাসপিরেশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য এই খেয়াল রাখতে হবে এইগুলা যে পেশেন্টের এরপরে লাইফস্টাইল অ্যাডভাইস কি দেবো। তাহলে একটা পেশেন্টের যদি কনভালশন হয় তাহলে তুমি এইগুলো করবা আর এইগুলো করবে না। আর তারপরে কনভালশন যদি ওভার হয়ে যায়, শেষ হয়ে যায়, তারপর তাকে কিছু অ্যাডভাইস দেবা। অ্যাডভাইসের মধ্যে তাকে হয়তো কোনো ডাক্তারের শরণাপন্ন হইতে হবে, কেমন? আর তাকে কিছু লাইফস্টাইল, যেমন সে যদি কোনো রিস্কি কোনো প্রফেশনের সাথে রিলেটেড থাকে, কেমন? যেমন ধরো সে যদি পাইলট হয় অথবা সে যদি ধরো ফায়ার ফাইটার হয়, তাহলে এই সমস্ত কাজের থেকে তাকে বিরত থাকতে হবে। মানে রিস্কি যে সমস্ত কাজ, আগুনের কাছে, পানির কাছে, যেমন ফিশিং, বোটিং, সুইমিং, এগুলো সে একা একা কখনই করতে পারবে না, এগুলো অ্যালাউ করা যাবে না। পানি, আগুন, মেশিনের জিনিসপত্র এর কাছে তাকে অ্যালাউ করা যাবে না। এগুলো তার লাইফস্টাইল চেঞ্জ করতে পারবে, এগুলো তাকে অ্যাডভাইস দিয়ে দিতে হবে। কেমন? এখন তুমি কখন অ্যান্টি এপিলেপটিক ড্রাগ শুরু করবা, তাহলে বুঝতে পারতেছি ইমিডিয়েট কেয়ার অফ দ্য পেশেন্ট, তার এবিসি কেয়ার নেবা এবং কি করবা কি করবো না সেটা আমি তো বললাম, এবং তার লাইফস্টাইল কিছু অ্যাডভাইস দিয়ে দিতে হবে, যেমন আগুন, পানি, মেশিনের জিনিসপত্র বা এরকম রিস্কি কাজের কাছে সে কখনো যাবে না। কারণ কোথায় বসে তার কনভালশন হবে এটা তো কেউ বলতে পারবে না। এই জন্য এই সমস্ত রিস্কি কাজের কাছে তাকে অ্যালাউ করা যাবে না। আচ্ছা, এখন অ্যান্টি এপিলেপটিক ড্রাগ কখন শুরু করবে? একটা সিঙ্গেল কনভালশন হয়, বাকি অ্যান্টি এপিলেপটিক ড্রাগ দেবা না? একজনের একটা কনভালশন হয়েছে, বাকি অ্যান্টি এপিলেপটিক ড্রাগ দেবে কি দেবা না? কারণ অ্যান্টি এপিলেপটিক ড্রাগ দিলে তো এটা কন্টিনিউ করতে হবে দীর্ঘদিন। হ্যাঁ, দিবা না? দেব না। কিন্তু কখন একটা সিঙ্গেল কনভালশন হলে তাকে দিতে হবে, কখন? তোর আইডিয়া আছে? আচ্ছা, যাই হোক, যদি কোনো পেশেন্ট একটা সিঙ্গেল কনভালশন হলে চিকিৎসা দিতে হবে কখন? আমরা সাধারণত এপিলেপসি বলি যে যখন রিকারেন্ট সিজার হয়, মোর দ্যান ওয়ান সিজার, আনপ্রোভোকড সিজার হয়, তখন আমরা এপিলেপসি বলি। তাহলে একটা সিঙ্গেল কনভালশনে আমরা সাধারণত অ্যান্টি এপিলেপটিক ড্রাগ দেবো না। কিন্তু একটা সিঙ্গেল কনভালশনে অ্যান্টি এপিলেপটিক ড্রাগ দিতে হবে, সেই সিচুয়েশনগুলো কখন?
একটা হচ্ছে পেশেন্ট যদি স্ট্যাটাস এপিলেপটিকাস নিয়ে আসে। স্ট্যাটাস এপিলেপটিকাস কি সেটা আমরা পরে আসতেছি। পেশেন্ট যদি ফার্স্ট টাইমে দেখা গেল যে স্ট্যাটাস এপিলেপটিকাস নিয়ে আসছে, তাকে তাহলে চিকিৎসা দিতে হবে। পেশেন্ট যদি এয়ারক্রাফটে মানে ফ্লাইটে যদি সে পাইলট হয়, তাকে চিকিৎসা দিতে হবে সিঙ্গেল কনভালশন হলে। পেশেন্টের যদি স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি থাকে, একটা সিঙ্গেল কনভালশন হলে তার কি চিকিৎসা দিতে হবে। কোনো পেশেন্টের যদি নিউরোলজিক্যাল এক্সামিনেশন করে তুমি যদি ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট পাও, তাকে চিকিৎসা দিতে হবে। যদি ইজিতে যদি কোনো চেঞ্জ থাকে, একটা সিঙ্গেল কনভালশন কিন্তু ইজিতে চেঞ্জ আছে, তাহলে তাকে চিকিৎসা দিতে হবে। এইগুলো হচ্ছে তার সিঙ্গেল কনভালশন থাকলেও তাকে চিকিৎসা দিতে হবে। এই সাধারণত আমরা একটা সিঙ্গেল কনভালশনে আমরা চিকিৎসা দেবো না, কিন্তু স্পেশাল কিছু সিচুয়েশন আছে যেগুলো বললাম, যদি পেশেন্ট স্ট্যাটাস এপিলেপটিকাস নিয়ে আসে তাহলে দিতে হবে। পেশেন্ট যদি ধরো ফ্লাইটের পাইলট হয় অথবা ড্রাইভার হয়, তাকে চিকিৎসা দিতে হবে। কারণ ওই আকাশে বসে যদি তার কনভালশন হয়, সে তো মারা যাবেই, প্লাস আরো যত প্যাসেঞ্জার থাকবে তারাও মারা যাবে, যার সম্ভাবনা থাকবে। একজন সিঙ্গেল কনভালশন হলে তাকে দিতে হবে, একজন ড্রাইভারও ঠিক এরকম। তাহলে এই সিচুয়েশনগুলোয় তাকে পাইলট অথবা ড্রাইভার যদি হয়, পেশেন্ট যদি স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি থাকে, পেশেন্ট যদি স্ট্যাটাস এপিলেপটিকাস নিয়ে আসে, পেশেন্টের যদি ইজিতে কোনো ফোকাল থাকে চেঞ্জ থাকে, যদি নিউরোলজিক্যাল এক্সামিনেশন তার ফোকাল কোনো ফিচার থাকে, তাহলে তোমাকে এই চিকিৎসা দিতে হবে, সিঙ্গেল কনভালশন হলো। আচ্ছা, এখন আমরা এপিলেপসিতে অ্যান্টি এপিলেপটিক ড্রাগ দেবো। যখন রিকারেন্ট সিজন নিয়ে আসবে তখন তো অ্যান্টি এপিলেপটিক ড্রাগ দেবো। এখন কোন কোন সিজারে আমরা বলছিলাম যে একটা পেশেন্টের সিজার হচ্ছে, আমরা ফোকাল সিজার ক্লাসিফিকেশন করছিলাম, ফোকাল সিজার এবং ফোকাল সিজারে ভাগ করছিলাম। আমরা কিভাবে ভাগ করছিলাম? উইদাউট ইম্পারমেন্ট অফ কনসিয়াসনেস, উইথ ইম্পারমেন্ট অফ কনসিয়াসনেস অ্যান্ড ইভলভিং ইনটু বাইলেটারাল। কেমন? যেটা আগে বলতো সেকেন্ডারি ফোকাল উইথ সেকেন্ডারি জেনারেল সিজার। আমরা ফোকাল সিজারে ভাগ করছিলাম কিভাবে? উইদাউট ইম্পারমেন্ট অফ কনসিয়াসনেস, আগে বলতো সিম্পল পার্সিয়াল সিজার। তারপর উইথ ইম্পারমেন্ট অফ কনসিয়াসনেস, এটা কমপ্লেক্স পার্সিয়াল সিজার বা টেম্পোরাল এপিলেপসি আগে বলতো। আচ্ছা, 3 নম্বরে বলছিলাম ইভলভিং ইনটু বাইলেটারাল সেকেন্ডারি জেনারেল সিজার, এটা হলো ফোকাল সিজার। তারপর হলো জেনারেল সিজার। জেনারেল সিজার মধ্যে আবার ক্লাসিফিকেশন করছিলাম। আর 3 নম্বরে বলছিলাম হচ্ছে আনক্লাসিফাইড। এখন কোন কনভালশনে কোন সিজারে আমরা কোনটায় আমরা কোন ধরনের ওষুধ আমরা দেব, তাই তো? তো তোমাদের আমি পড়ানোর সময় বলছিলাম কিন্তু যে, যেমন ধরো জেনারেল সিজারের ভিতরে একটা আছে অ্যাবসেন্স সিজার। অ্যাবসেন্স সিজার ইজিতে একটা ক্লাসিক্যাল ফান্ডিং হচ্ছে 3 হার্টস পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে 3টা করে ধরো স্পাইক এবং ওয়েভ এই ধরনের ডিসচার্জ, এই ধরনের ফিচার পাওয়া যাবে। এই ধরনের যদি ফিচার পাওয়া যায় তাহলে আমাদের ডায়াগনোজ হচ্ছে অ্যাবসেন্স সিজার। অ্যাবসেন্স সিজারে বেস্ট ড্রাগ হচ্ছে ইথোসাক্সিমাইড। যদি ইথোসাক্সিমাইডে রেসপন্ড না করে তখন আমরা সাধারণত সোডিয়াম ভ্যালপোরেট দিই বা ক্লোনাজেপিন দিই। কেমন? তো পেশেন্টে এই অ্যাবসেন্স সিজারে তুমি যদি ইথোসাক্সিমাইড অথবা সোডিয়াম ভ্যালপোরেট না দিয়ে যদি দেখালো তাহলে কার্বামাজিপিন দিলা অথবা তোমার ফেনিটোয়েন দিলা, তাহলে পেশেন্ট তো ইমপ্রুভ করবে না, বরং আরো ডিটোরিয়েট করবে। আর একটা পেশেন্টের তুমি ইজিতে যদি 3 হার্টস পার সেকেন্ড এরকম ধরনের ফিচার পাও, তাহলে তুমি ডায়াগনোজ করবে যে এটা অ্যাবসেন্স সিজার। এবং অ্যাবসেন্স সিজার যদি ডায়াগনোজ করতে পারো, তাহলে তোমাকে সেই ইথোসাক্সিমাইড অথবা তোমার সোডিয়াম ভ্যালপোরেট এই ধরনের ড্রাগ দিয়ে শুরু করতে হবে। এখন এই পেশেন্টের যদি তুমি অ্যাবসেন্স সিজার ডায়াগনোজ করলা, কিন্তু তারে দিলে হয়তো এই কার্বামাজিপিন অথবা তারে ফেনিটোয়েন, তাহলে পেশেন্ট তো ইমপ্রুভ করবে না, বরং ডিটোরিয়েট করবে। একটা পেশেন্টের ধরো মাইক্রোলিনিক সিজার, তাকে তোমার ড্রাগ অফ চয়েস হচ্ছে তোমার সোডিয়াম ভ্যালপোরেট। এখন এই পেশেন্টে যদি তুমি কার্বামাজিপিন দাও অথবা যদি ফেনিটোয়েন দাও, তাহলে পেশেন্ট ডিটোরিয়েট করবে। কাজেই তোমার ডায়াগনোসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হিস্ট্রি দিয়ে তুমি ডায়াগনোস করবা। কেমন? কখনো কখনো ইজি তোমাকে হেল্প করবে, এবং ইজি নট অনলি হেল্প টু ডায়াগনোস বাট অলসো সিলেক্ট সাম ড্রাগস। যেটা বললাম যে অ্যাবসেন্স সিজার তুমি ডায়াগনোস করলে অ্যাবসেন্স সিজার, তোমাকে ড্রাগ অফ চয়েস হচ্ছে আইদার সোডিয়াম ভ্যালপোরেট অথবা ইথোসাক্সিমাইড।
সেই জন্য বললাম যে তোমার ডায়াগনোসিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ইজি কখনো কখনো আমাদের ডায়াগনোসিস হেল্প করবে এবং সিলেকশন অফ দ্য ড্রাগসও আমাদের হেল্প করবে। আমরা সাধারণত যদি ফোকাল সিজার হয় তাহলে ফার্স্ট লাইন ড্রাগ হচ্ছে আমরা কোন সিজারে বা কোন এপিলেসিতে আমরা কোন ধরনের ড্রাগ দিই। আমরা ফোকাল সিজার যদি দেয় তাহলে ফার্স্ট লাইন ড্রাগ হচ্ছে ল্যামোট্রিজিন। ফোকাল সিজার যদি হয় বা সেকেন্ডারি জেনারেলাইজ সিজার, এতে ফার্স্ট লাইন ড্রাগ হচ্ছে ল্যামোট্রিজিন। সেকেন্ড লাইন ড্রাগ হচ্ছে তোমার অনেক ধরনের ড্রাগ দেয়, যেমন কার্বামাজেপিন দেয়, তারপর লেভিট্রিয়াসিটাম দেয়, তারপর সোডিয়াম ভ্যালপ্রোয়েট দেয়, টোপিরামেট দেয়। এই ধরনের ড্রাগ হচ্ছে সেকেন্ড লাইন ড্রাগ। ফোকাল সিজার অথবা ফোকাল উইথ সেকেন্ডারি জেনারেল সিজার, সেখানে আমরা ফার্স্ট লাইন ড্রাগ হচ্ছে তোমার ল্যামোট্রিজিন। আচ্ছা, হ্যাভ ইউ হিয়ার মি? আমাকে শুনতেছো তো? জি স্যার। আচ্ছা, তাহলে ফোকাল সিজারে ফার্স্ট লাইন ড্রাগ হচ্ছে ফোকাল অথবা সেকেন্ডারি জেনারেলাইজ যেটা, সেটা ফার্স্ট লাইন ড্রাগ হচ্ছে ল্যামোট্রিজিন। সেকেন্ড লাইন ড্রাগ হচ্ছে তোমার কার্বামাজেপিন, লেভিট্রিসিটাম, সোডিয়াম ভ্যালপ্রোয়েট, টোপিরামাইড, তারপর তোমার জোনিসোমাইড, তারপর লোকোসোমাইড, এইগুলো হচ্ছে সেকেন্ড লাইন ড্রাগ। তাহলে ফার্স্ট লাইন ড্রাগ তো অবশ্যই মনে রাখবা, সেকেন্ড লাইন ড্রাগ দুই একটা ড্রাগ মনে রাখবা, যেমন কার্বামাজেপিন দেই, ফার্স্ট লাইন হচ্ছে ল্যামোট্রিজিন। স্যার ফার্স্ট লাইন ড্রাগটার নাম কি? ল্যামোট্রিজিন। শুনতে পাচ্ছ? জি স্যার। ফোকাল সিজার অথবা সেকেন্ডারি জেনারেলাইজ যেটা, সেখানে ফার্স্ট লাইন ড্রাগ হচ্ছে ল্যামোট্রিজিন। তার হয়তো দেখালো যে একটা হাতে এরকম কনভালশন হইতেছে, কেমন? তাহলে প্রথম যে ড্রাগ দেবা সেটা হচ্ছে ল্যামোট্রিজিন। সেকেন্ড লাইন ড্রাগ হচ্ছে কার্বামাজেপিন দেওয়া যায়, লেভিট্রিসিটাম দেওয়া যায়, কার্বামাজেপিন, লেভিট্রিসিটাম, তারপর হচ্ছে সোডিয়াম ভ্যালপ্রোয়েট, টোপিরামাইড, এইগুলো হচ্ছে তোমার সেকেন্ড লাইন ড্রাগ। কখনো কোনো থার্ড লাইনের ড্রাগ আছে, তো তোমরা ফার্স্ট লাইন সেকেন্ড লাইনে মনে রাখো। যদি প্রাইমারি জিটিসিএস মানে এটা বলছে জেনারেলাইজ, এটা প্রথমটা বলছে ফোকাল, সেকেন্ড যেটা বলছে জেনারেলাইজ, প্রাইমারি জেনারেলাইজ ফার্স্ট লাইন ড্রাগ হচ্ছে সোডিয়াম ভ্যালপ্রোয়েট, লেভিট্রিসিটাম। প্রাইমারি জেনারেলাইজ সিজারের ফার্স্ট লাইন ড্রাগ হচ্ছে সোডিয়াম ভ্যালপ্রোয়েট, লেভিট্রিসিটাম। সেকেন্ড লাইন ড্রাগ হচ্ছে ল্যামোট্রিজিন, টোপিরামাইড, জোনিসোমাইড। এটা হচ্ছে সেকেন্ড লাইন ড্রাগ। থার্ড লাইনও আছে, তো তোমরা দুই একটা ড্রাগ মনে রাখবে, ফার্স্ট লাইন কি সেকেন্ড লাইন কি। এটা ফার্স্ট লাইন হচ্ছে সোডিয়াম ভ্যালপ্রোয়েট, এটা হচ্ছে ব্রড স্পেকট্রাম ড্রাগ, সোডিয়াম ভ্যালপ্রোয়েট, লেভিট্রিসিটাম। সেকেন্ড লাইন ড্রাগ হচ্ছে ল্যামোট্রিজিন, টোপিরামাইড, জোনিসোমাইড। এছাড়া অন্যান্য ড্রাগও আছে, যেমন ধরো কার্বামাজেপিন, সেটা হচ্ছে থার্ড লাইন ড্রাগ। কার্বামাজেপিন আছে, পেনিটোয়েন আছে, পেনোবারবিটন আছে, এগুলো দেয়, এগুলো হচ্ছে। তাহলে তুমি ফার্স্ট লাইন ড্রাগ মনে রাখবে সবসময়। তো ফোকালে বলছি ল্যামোট্রিজিন, জেনারেলাইজ সিজারে বলছি, প্রাইমারি জেনারেলাইজ সিজারে বলছি প্রাইমারি জিটিসিএস, যেটা সংক্ষেপে বলে জেনারেলাইজ টনিক ক্লোনিক সিজার, সংক্ষেপে বলে জিটিসিএস। ফার্স্ট লাইন ড্রাগ হচ্ছে সোডিয়াম ভ্যালপ্রোয়েট, লেভিট্রিসিটাম। সেকেন্ড লাইন ড্রাগ হচ্ছে ল্যামোট্রিজিন, টোপিরামাইড, জোনিসোমাইড, এগুলো হচ্ছে সেকেন্ড লাইন ড্রাগ। আর থার্ড লাইন ড্রাগও আছে, কার্বামাজেপিন, পেনিটোয়েন, এগুলো আছে। আচ্ছা, অ্যাবসেন্স সিজারে ফার্স্ট লাইন একটু আগেই বলছি, ফার্স্ট লাইন ড্রাগ হচ্ছে ইথোসাক্সিমাইড, সেকেন্ড লাইন ড্রাগ হচ্ছে সোডিয়াম ভ্যালপ্রোয়েট, থার্ড লাইন ড্রাগ আছে যে ক্লোনাজিপাম। ইথোসাক্সিমাইড হচ্ছে ফার্স্ট লাইন ড্রাগ, সেকেন্ড লাইন ড্রাগ হচ্ছে সোডিয়াম ভ্যালপ্রোয়েট, থার্ড লাইন মানে ক্লোনাজিপাম। মায়োক্লিনিক সিজারে ফার্স্ট লাইন ড্রাগ হচ্ছে তোমার সোডিয়াম ভ্যালপ্রোয়েট, সেকেন্ড লাইন ড্রাগ হচ্ছে তোমার ল্যামোট্রিজিন, ক্লোনাজিপাম। তাহলে তোমার ফার্স্ট লাইন ড্রাগ, আবার আমি বলতেছি ফোকাল সিজার, ফোকাল বা তোমার যদি সেকেন্ডারি জিটিসিএস, তখন ফার্স্ট লাইন ড্রাগ হচ্ছে ল্যামোট্রিজিন, সেকেন্ড লাইন ড্রাগ হচ্ছে তোমার কার্বামাজেপিন, লেভিট্রিসিটাম, সোডিয়াম ভ্যালপ্রোয়েট, টোপিরামাইড, জোনিসোমাইড, এগুলো হচ্ছে সেকেন্ড লাইন ড্রাগ। প্রাইমারি জিটিসিএস,
প্রাইমারি জেনারেলাইজড টনিক ক্লোনিক সিজার, তার ফার্স্ট লাইন ড্রাগ হচ্ছে সোডিয়াম ভ্যালপোরেট অ্যান্ড লেভিটিরাসিটাম। সেকেন্ড লাইন ড্রাগ হচ্ছে ল্যামোট্রিজিন, টোপিরামাইড, জোনিসোমাইড, এগুলো হচ্ছে। এছাড়া থার্ড লাইন ড্রাগ হচ্ছে কার্বামাজিপিন, পেনিটোয়েন, এগুলা। আচ্ছা, অ্যাবসেন্স সিজারের ফার্স্ট লাইন ড্রাগ হচ্ছে ইথোসাক্সিমাইড, সেকেন্ড লাইন ড্রাগ হচ্ছে সোডিয়াম ভ্যালপোরেট। মায়োক্লিনিক সিজারের ফার্স্ট লাইন ড্রাগ হচ্ছে সোডিয়াম ভ্যালপোরেট, সেকেন্ড লাইন ড্রাগ হচ্ছে ল্যামোট্রিজিন, ক্লোনাজিপাম। এগুলো হচ্ছে তোমার এই ধরনের ওষুধ আমরা যখন যখন আমরা ক্লাস পেশেন্টকে ডায়াগনোস করতে পারবো যে এটা এপিলেপসি এবং এটি এই ধরনের এপিলেপসি, তখন আমরা সাধারণত এই ধরনের ওষুধ দেবো। এখন ধরো সে মনে করো প্রাইমারি জেনারেলাইজড সিজার, তার ড্রাগ অফ চয়েস হচ্ছে সোডিয়াম ভ্যালপোরেট, ফার্স্ট লাইন ড্রাগ হচ্ছে সোডিয়াম ভ্যালপোরেট। এখন যখন তুমি ড্রাগ শুরু করবা, এই ড্রাগ শুরু কিছু গাইডলাইন আছে, এগুলো আমরা মানি বা এগুলো আমাদের ফলো করতে হবে। তুমি যখন শুরু করবে তখন তার সাধারণত যে কোনো ফার্স্ট লাইন ড্রাগের ফার্স্ট লাইন আমরা জিটিসিএস এর প্রাইমারি জিটিসিএস যেটা, সেটা ফার্স্ট লাইন ড্রাগ তো দুইটা, একটা বলছে যে সোডিয়াম ভ্যালপোরেট আর হচ্ছে লেভিটিরাসিটাম। হয়তো তুমি সোডিয়াম ভ্যালপোরেট দিয়ে শুরু করলাম। আমরা সাধারণত বডি ওয়েট পার কেজি বডি ওয়েট হিসাব করে আমরা সাধারণত ওষুধ দিয়ে শুরু করি। কেমন? এখন ধরো একটা 20 বছরের ছেলে বা মেয়ে, ধরো তার আমরা ধরো একটা ছেলে 20 বছরের, তার ওয়েট সেই ওয়েট অনুসারে আমরা হিসাব করে শুরু করি। ধরো সোডিয়াম ভ্যালপোরেট আমরা সাধারণত ধরো 20 to 30 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট দিই। এখন 20 বছরের ওয়েট, 20 বছরের একটা ছেলে, তার ওয়েট ধরো 50 কেজি, তাহলে 20 মিলিগ্রাম পার কেজি দিলে 50 কেজি যদি হয় 20, 50, 10, 500, 1000 মিলিগ্রাম। কারণ একটা ট্যাবলেটে 200 আছে, 300 আছে, 500 আছে। You should start small dose দিয়ে শুরু করবা। স্মল ডোজ দিয়ে শুরু করতে হবে, গ্রাজুয়ালি ইনক্রিজ দ্য ডোজ টিল convulsion is controlled or side effect appear। আস্তে 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 শুরু করতে হবে। আমরা বললাম যে ধরো ছেলেটার ওয়েট হচ্ছে 50 কেজি, তুমি ধর 20 মিলিগ্রাম দিয়ে চেক করে যদি দাও, তাহলে 1000 মিলিগ্রাম হয়। একটা ট্যাবলেটে ধরো 200 আছে, 300 আছে, 500 আছে। এখন 200 মিলিগ্রাম দিয়ে যদি শুরু করো, তাহলে আমরা 1000 মিলিগ্রাম পর্যন্ত আমরা যেতে পারবো। তাহলে অল্প ডোজ দিয়ে শুরু করো, ধরো একটা করে হাফ করে 2বার শুরু করো। যদি হাফ করে 2বার শুরু মানে তাহলে 200 মিলিগ্রাম। এইভাবে অল্প ডোজ দিয়ে ইউ স্টার্ট স্মল ডোজ অ্যান্ড গ্রাজুয়ালি ইনক্রিজ দ্য ডোজ। ধরো আমরা 2 সপ্তাহ পরে আবার ডোজ বাড়াবো, মানে 1000 মিলিগ্রাম পর্যন্ত আমরা ডোজ বাড়াইতে পারি, যে পর্যন্ত পেশেন্টের কনভালশন কন্ট্রোল না হবে অথবা সাইড ইফেক্ট এপিয়ার না করবে, সে পর্যন্ত আমরা ডোজ বাড়াইতে পারি। কিন্তু এটা ইউ শুড স্টার্ট স্মল ডোজ। সাধারণত আমরা 1/3 বা হাফ ডোজ দিয়ে শুরু করি, বা 1/4 ডোজ মানে স্মল ডোজ দিয়ে শুরু করি। স্মল ডোজ আস্তে আস্তে গ্রাজুয়ালি ইনক্রিজ করি, হয়তো ধরো 1.5 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে আবার ডোজ বাড়াই দেয়, যে পর্যন্ত তার কনভালশন কন্ট্রোল না হবে অথবা তার সাইড ইফেক্ট এপিয়ার না করে। তাহলে আমরা এই ওষুধের ডোজ আমরা বাড়াবো যে পর্যন্ত কনভালশন কন্ট্রোল না হবে। যদি কনভালশন কন্ট্রোল হয়, দেখা গেল যে তার 600 মিলিগ্রামই কন্ট্রোল হয়ে গেছে, তার কনভালশন আর কিছু নিয়ে হইতেছে না, তাহলে এই 600 মিলিগ্রাম তাকে রেগুলার কন্টিনিউ করতে হবে। কেমন? আচ্ছা, রেগুলার কন্টিনিউ করতে হবে। কতদিন দেবো পেশেন্টের? সাধারণত আমরা 3 to 5 years দিই। একটা কথা আছে, তার লাস্ট কনভালশন থেকে, ধরো আজকে তার একটা কনভালশন হয়েছে, এই কনভালশনের থেকে কমপক্ষে তার 3 থেকে 5 বছর কন্টিনিউ করতে হবে, মিনিমাম 3 to 5 years। আর লাস্ট কনভালশন থেকে 3 to 5 years কন্টিনিউ করতে হবে। যে ডোজে তার কনভালশন কন্ট্রোল হবে, সেই ডোজটা তাকে 3 to 5 years কন্টিনিউ করতে হবে, প্রোভাইডেড যদি এর মধ্যে আর কোনো কনভালশন না হয়। এখন যদি ধরো ফার্স্ট ড্রাগ দিলা, ফার্স্ট ড্রাগে দেখা গেলো যে না, আমরা বডি ওয়েট অনুসারে 1000 মিলিগ্রাম দেওয়া যাবে, কিন্তু আমি 1000 মিলিগ্রাম দিলাম, কিন্তু তার কন্ট্রোল হচ্ছে না। কেমন? তখন কি করতে হবে? সোডিয়াম ভ্যালপোরেটের সাথে ফার্স্ট লাইন আরেকটা কি ড্রাগ আছে, লেভিটিরাসিটাম আছে, তাহলে লেভিটিরাসিটাম যোগ করতে পারি। ফার্স্ট লাইন ড্রাগের যেটা প্রথম আমরা শুরু করছিলাম, যদি কনভালশন কন্ট্রোল না হয়, কনভালশন কন্ট্রোল হলে তো যে ডোজে কন্ট্রোল হচ্ছে সেই ডোজটা তুমি
কন্টিনিউ করতে হবে 3 to 5 ইয়ার্স মিনিমাম। আর যদি ফার্স্ট ড্রাগ দিলা, দেখা গেলো আমরা ম্যাক্সিমাম ডোজ দিলাম কিন্তু তাতেও কনভালশন কন্ট্রোল হচ্ছে না, তখন তুমি এই যে ফার্স্ট লাইনের যে সেকেন্ড ডোজ ড্রাগটা লেভিটিসিটাম, এটা তাহলে অ্যাড করতে হবে। সেটাও স্মল ডোজ দিয়ে শুরু করতে হবে, তারপর ধীরে ধীরে ডোজ বাড়াইতে হবে। যদি এই দুটা ড্রাগের কম্বিনেশনে যদি কন্ট্রোল থাকে তাহলে এই দুটো কন্টিনিউ করতে হবে মিনিমাম 3 to 5 ইয়ার্স। আচ্ছা, এখন কথা আছে এর মানে গাইডলাইনে তাহলে হলো আমরা যে কোনো একটা মনোথেরাপি যদি শুরু করি, মনোথেরাপি আমরা শুরু করব। মনোথেরাপির ভিতরে মানে একটা ড্রাগ দিয়ে শুরু করব, একটা ড্রাগের স্মল ডোজ দিয়ে শুরু করবা এবং ধীরে ধীরে ডোজটা বাড়াবা যে পর্যন্ত আর কনভালশন কন্ট্রোল না হয় অথবা তার সাইড ইফেক্ট না করে। যদি একটা ড্রাগে কন্ট্রোল না হয় তখন সেকেন্ড ড্রাগ তার সাথে যোগ করতে হবে, ফার্স্ট লাইনের সেকেন্ড ড্রাগ, সেটা স্মল ডোজ দিয়ে শুরু করবা, আস্তে 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 বাড়াইতে হবে। তখন এই যে কম্বিনেশন মিনিমাম 3 to 5 ইয়ার্স কন্টিনিউ করতে হবে। আচ্ছা, মিনিমাম নাম্বার অফ ডোজ। যদি একটা পেশেন্টের তুমি ধরো হয়তো তার 3 থেকে 5 বছর খাইতে হবে, এখন তুমি যদি ডেইলি হয়তো 3 বার বা 4 বার দাও, তাহলে এটা তো সে ভুলে যাবে, সে তো খাইতে পারবে না। সেজন্য মিনিমাম নাম্বার অফ ডোজ পার ডে সেটা দিতে হবে। যদি সম্ভব হয় ডেইলি 1 বার দেওয়া বা 2 বার দেওয়া, তাহলে সেইভাবে দিতে হবে। যদি 3 বার বা 4 বার দেওয়া, তাহলে 3 বার 4 বার তো ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেজন্য মিনিমাম নাম্বার অফ ডোজ পার ডে সেটা ইউজ করতে হবে। যদি 1 বার দেওয়া সম্ভব হয় বা যদি 1 বার না হয় তাহলে 2 বার দিতে হবে। কিন্তু যদি ডোজ মানে বেশি দাও, নাম্বার অফ ডোজ যদি বেশি দাও, তাহলে তো সেটা কমপ্লেন্স ঠিক হবে না, ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। ভুলে গেলে তো তার সিজার কন্ট্রোল হবে না। এই জন্য মিনিমাম নাম্বার অফ ডোজ পার ডে সেটা ইউজ করতে হবে। আর আমরা সাধারণত মনোথেরাপি এটা পেশেন্টের জন্য কমপ্লেন্স ঠিক হবে। তুমি যদি একটা ড্রাগ দাও তাহলে সেটা খাইতে ভুল করবে না বা সেটা কন্টিনিউ করতে হবে। যদি তুমি পলিফার্মাসি যদি কম্বিনেশন ড্রাগ যদি দাও, তাহলে সেখানে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এই জন্য মনোথেরাপি ইজ দ্য বেস্ট। আর যদি একটা ড্রাগে না কন্ট্রোল হয়, তখন তোমাকে পলিফার্মাসি দিতে হবে, মানে কম্বিনেশন ড্রাগ দিতে হবে। সেই জন্য বেটার হচ্ছে মনোথেরাপি। একটা দিয়ে যদি কন্ট্রোল করা যায় তাহলে একটা করতে হবে। সেখানে 2টা বা 3টা ড্রাগ কম্বিনেশন অ্যাভয়েড করতে হবে। কেমন? যদি দেখা যায় যে মাল্টিপল ড্রাগ লাগে, তাতেও কন্ট্রোল হচ্ছে না, তখন আমরা অন্য চিকিৎসা ধরো সেখানে ফলো করবো। হয়তো সার্জারি লাগতে পারে বা নন ড্রাগ থেরাপি, যেমন ভ্যাগাল নার্ভ স্টিমুলেশন আছে, ডিপ ব্রেন স্টিমুলেশন আছে, সেটা হচ্ছে নন ড্রাগ থেরাপি, তখন আমরা সেই দিকে যাব। আচ্ছা, বেটার মানে বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণত আমরা অ্যান্টি এপিলেপটিক ড্রাগ দিয়ে কন্ট্রোল করতে পারি। তাহলে মনোথেরাপি ইজ বেস্ট। যদি কখনো লাগে তখন তুমি কম্বিনেশন ড্রাগ দেবা এবং মিনিমাম নাম্বার অফ ডোজ সেটা পেশেন্টের জন্য বেটার। আচ্ছা, এখন এটা হয়তো দেখা গেলো যে পেশেন্ট কন্ট্রোল 3 বছরের মধ্যে আর কনভালশন হয় না, বা 5 বছরের মধ্যে আর কনভালশন হয় না। দেখা গেলো একটা পেশেন্ট সোডিয়াম ভ্যালপ্রেট দিল, একটা সিঙ্গেল ড্রাগ দিলা, এটি সে খাইতেছে, 5 বছর খাইছে, এর মধ্যে আর তার কনভালশন নেই। এখন 5 বছর পর কি করবে? সে কি সারা জীবন খাবে না সে ওষুধটা বন্ধ করবে? সেই জন্য 3 থেকে 5 বছর পরে যদি কনভালশন কন্ট্রোল থাকে, তাহলে আমরা 3 থেকে 5 বছর, এই 5 বছরের মধ্যে তার কনভালশন আর হয় নাই, তখন সেটা পেশেন্টের সাথে আলাপ সাপেক্ষে বা পেশেন্টের ফ্যামিলির সাথে আলাপ সাপেক্ষে আমরা আস্তে আস্তে ডোজটা, যে ড্রাগটা সে খাইতেছিল সেই ড্রাগটা আস্তে 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 কমপক্ষে মানে 3 to 6 মান্থ বসে বসে আস্তে 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 ট্যাপার করবো। হঠাৎ করে কখনই বন্ধ করবে না। সাডেনলি যদি তুমি বন্ধ করো, তাহলে পেশেন্ট উইল ডেভেলপ স্ট্যাটাস এপিলেপটিকাস। স্ট্যাটাস এপিলেপটিকাস কি সেটা আমরা পরে আসতেছি। সেই জন্য অ্যান্টি এপিলেপটিক ড্রাগ, হ্যালো, আমার কথা শুনতেছো? জি স্যার, শোনা যায়। অ্যান্টি এপিলেপটিক ড্রাগ সাডেনলি বন্ধ করা যাবে না। সাডেনলি যদি বন্ধ করো তাহলে পেশেন্ট স্ট্যাটাসে চলে যাবে। এই জন্য যদি পেশেন্টের 3 থেকে 5 বছর যদি তার কনভালশন কন্ট্রোল থাকে, তাহলে আমরা এটা ধীরে ধীরে আস্তে ট্যাপারিং করে উদ্যোগ করার চেষ্টা করবো। ধীরে ধীরে দেবো 3 থেকে 6 মাস বসে। কেমন? ধরো একটা পেশেন্ট একটা সকালে একটা আর রাত্রে একটা ট্যাবলেট খেত, এইভাবে তার কন্ট্রোল ছিল, তাহলে আমরা ধরো সকালে অর্ধেক দিলাম, রাত্রে একটা দিলাম, এইভাবে হয়তো 2 মাস দিলাম। তারপর 2 মাস পরে আসতে বললাম, তাহলে সকালে অর্ধেক বাদ দিয়ে দিলাম, শুধু রাত্রে দিলাম। এই 2 মাসের মধ্যে তার কন্ট্রোল আর কনভালশন হইতেছে না। 2 মাস আর 2 মাস পরে দিলাম শুধু রাত্রে,
একটা দিলাম, সকালের অর্ধেক বাদ দিয়ে দিলাম। ওই 2 মাসে যদি কনভালশন না হয়, তারপরে ওই 4 মাসের মাথায় আসলে তাহলে রাত্রে শুধু হাফ দিয়ে দিলাম, তারপর 2 মাস পরে আসতে বললাম। দেখা গেলো যে হাফ খাওয়ার পরে তার কনভালশন হইতেছে না, তাহলে পুরোপুরি তাহলে আমরা বন্ধ করে দিতে পারবো। গ্রাজুয়ালি এইভাবে ট্যাপার করে বন্ধ করতে হবে, সেটা 3 থেকে 6 মাস বসে, হঠাৎ করে সাডেনলি বন্ধ করা যাবে না। আমার কথাগুলো বুঝতে পারতেছো তো? হ্যালো? জি স্যার। জি স্যার, জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে যে অ্যান্টি এপিলেপটিক ড্রাগে তার কনভালশন কন্ট্রোল থাকবে 3 থেকে 5 বছর যদি কন্ট্রোল থাকে, আমরা 5 বছর পর যদি আমরা টেপার করব, টেপার করার আগে পেশেন্টের সাথে বা পেশেন্টের পার্টির পেশেন্টের অ্যাটেন্ডেন্টের সাথে আলাপ করে একটা ইজি করব। ব্রেনে ইজি যদি আগে কোনো ইজিতে অ্যাবনর্মালিটি থাকে, এখন দেখবো যে ইজি নর্মাল কিনা। যদি ইজি নর্মাল থাকে, তাহলে পেশেন্টের সাথে বা পেশেন্টের গার্জিয়ানের সাথে আলাপ করে আস্তে 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 ড্রাগটা উদ্যোগ করতে হবে। কিন্তু কথা আছে, ড্রাগ ট্যাপারিং অবস্থায় যদি কোনো পেশেন্টের কনভালশন হয়, তাহলে কিন্তু আগের ডোজ তাকে কন্টিনিউ করতে হবে। ড্রাগ ট্যাপারিং করা অবস্থায় যদি পেশেন্টের কনভালশন হয়, তাহলে যে ডোজে সে খাইতেছিল ওষুধটা, সেই ডোজটা তাকে কন্টিনিউ করতে হবে। এখন কতদিন কন্টিনিউ? ইট মে কন্টিনিউ ইয়ার্স টুগেদার অর ইভেন লাইফ লং। বুঝতে পারছো? যদি ট্যাপারিং করার সময় যদি তার আবার কনভালশন হয়, তাহলে যে ডোজে তার কন্ট্রোল ছিল, সেই ডোজটা তাকে কন্টিনিউ করতে হবে। সেটা ইয়ার্স টুগেদার ইভেন লাইফ লং খাওয়া লাগতে পারে। আর যদি তার কনভালশন না হয়, তাহলে আস্তে 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 গ্রাজুয়ালি তাকে উদ্যোগ করতে হবে। আচ্ছা, এইটা হচ্ছে তার অ্যান্টি এপিলেপটিক ড্রাগের আমরা কোন এপিলেপসিতে কোন ড্রাগ দেবো সেটা তোমাদের বলছি। যখন দেবা ওষুধ, সাধারণত মনোথেরাপি শুরু করবা, স্মল ডোজ দিয়ে শুরু করবা, গ্রাজুয়ালি ওষুধ বাড়াবা, গ্রাজুয়ালি ইনক্রিজ দ্য ডোজ টিল কনভালশন ইজ কন্ট্রোল, অথবা সাইড ইফেক্ট অ্যাপিয়ার। যদি একটা ড্রাগে কন্ট্রোল না হয়, তখন আমরা কম্বিনেশন ড্রাগ দেবো। কিন্তু বেটার হচ্ছে সিঙ্গেল ড্রাগ। কম্বিনেশন ড্রাগ সাধারণত আমরা অ্যাভয়েড করতে চেষ্টা করবো, যদি প্রয়োজন হয় তাহলে তো দিতেই হবে, কেমন? তো এবং মিনিমাম নাম্বার অফ দ্য ডোজ পার ডে সেটা ইউজ করতে হবে। আচ্ছা, এখন পেশেন্টের তোমার যদি অ্যান্টিএপিলেপটিকটা তো কন্টিনিউ করলাম, তো এই পেশেন্টের সাধারণত প্রগনোসিস কেমন? প্রগনোসিস হচ্ছে, আচ্ছা তোমাদের আমি একটা কথা বলি নাই যে বলতে ভুলে গেছি, ইমেজিং সব রোগীরা আমরা ইমেজিং মানে এমআরআই বা সিটি করি না। সাধারণত যদি আর্লি এজে আছে, তখন আমরা সাধারণত এমআরআই করি না। হ্যাঁ, কখন করি? সাধারণত পেশেন্টের বয়স যদি 16 বছরের উপর হয়, পেশেন্টের যদি ধরো সে ইজিতে কোনো ফোকাল ফিচার থাকে, অথবা যদি তার ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট থাকে, অথবা দেখা যাচ্ছে যে তার কনভালশন কন্ট্রোল করা যায় না, তখন আমরা ইমেজিং করি। আচ্ছা, এই কথাটা মনে রেখো। হয়তো কখন সব ক্ষেত্রে তো আমরা ইমেজিং করি না। যেমন এখন যে রুগী হয়তো 5 বছর আসছে, বয়স হলো 5 বছর বা 7 বছর, তারও কি আমরা এমআরআই দেবো? আমরা একটা পেশেন্ট ধরো 70 বছর বয়স, তারও এমআরআই দিতে, দুটো কি একই রকম ইয়ে নাকি? 70 বছর যে তার হয়তো স্ট্রাকচারাল লেশন আছে, তার হয়তো স্ট্রোক করছিল, অথবা অন্য কোনো হয়তো ব্রেনের টিউমার আছে, হয়তো সেজন্য আমরা দিচ্ছি। কিন্তু একটা পেশেন্ট 5 বছরের বয়স বা 7 বছরের বয়স, তারা আসলে কি আমরা সাথে সাথে এমআরআই দিই? হ্যাঁ, যদি সাধারণত পেশেন্টের বয়স 16 বছরের উপরে হয়, অ্যাডাল্ট যদি হয় 16 বছরের উপরে, অথবা যদি কোনো ফোকাল নিউরোলজিক্যাল ফিচার নিয়ে আসে, অথবা যদি ইজিতে দেখা যায় যে ফোকাল ফিচার আছে, তাহলে আমরা এই সময়, অথবা সিজার কন্ট্রোল করা যাচ্ছে না, তখন তার ব্রেনের এমআরআই বা সিটি করবো। আচ্ছা, এখন পেশেন্টের প্রগনোসিস কেমন? প্রগনোসিস হচ্ছে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে সিঙ্গেল ড্রাগ দিয়েই এপিলেপসি কন্ট্রোল করা যায়। কেমন? তার মধ্যে চাইল্ডহুড যেটা অ্যাবসেন্স এপিলেপসিতে আমরা কোন ড্রাগ দিয়েছিলাম? এথোসাক্সিমাইড। তাহলে অ্যাবসেন্স সিজারের প্রগনোসিস ভালো। অ্যাবসেন্স সিজার যাদের মানে চাইল্ডহুড অনসেট, যারা
অ্যাবসেন্ট সিজারের প্রগনোসিস ভালো। এটা সাধারণত ধরো 5 বছরে যদি 3 to 5 বছর 3 to 5 ইয়ার্সের মধ্যে যদি তখন আর যদি না হয়, তখন আমরা যদি ওষুধ যখন বন্ধ করে দেবো, তারপরে আর রিকার হওয়ার সম্ভাবনা কম থাকবে। আর যদি কোনো পেশেন্টের ফোকাল সিজার হয়, তার কিন্তু রিকার করার সম্ভাবনা বেশি থাকে। আন্ডারলাইং যদি স্ট্রাকচারাল লেশন থাকে, তাহলে তার তোমার রিকার করার সম্ভাবনা থাকে। প্রাইমারি জেনারেল সিজার, এটার প্রগনোসিস ভালো। যেমন বয়স যত বেশি হবে, যদি কোনো ব্রেনে যদি স্ট্রাকচারাল লেশন থাকে, ফোকাল সিজার যদি হয়, যেমন ব্রেনে যদি স্ট্রাকচারাল লেশন থাকে, তাহলে তার ফোকাল সিজার হওয়ার সম্ভাবনা থাকে। ধরো একটা ব্রেনের বাম দিকে একটা টিউমার আছে, তাহলে তার ডান দিকে ফোকাল কনভালশন হবে, হয়তো হাতে ফোকাল কনভালশন হতে পারে। কাজেই যদি কোনো স্ট্রাকচারাল লেশন থাকে, তার ফোকাল কনভালশন যদি হয়, তাহলে তার প্রগনোসিস খারাপ। আর ফোকাল কনভালশন আসলে এটা ট্রিটমেন্ট করার ভেরি ডিফিকাল্ট। জেনারেলাইজ কনভালশন যেভাবে ট্রিটমেন্ট করলে যেভাবে তোমার ট্রিটমেন্টে রেসপন্ড করে, ফোকাল কনভালশন অনেক ক্ষেত্রে সেভাবে রেসপন্ড করে না। ফোকাল কনভালশনের রিকার করার সম্ভাবনা বেশি, ট্রিটমেন্টেও রেসপন্ড করে কম। মানে হয়তো দেখা গেলো সিঙ্গেল ড্রাগে হয় না, হয়তো 2টে ড্রাগ বা 3টে ড্রাগও কখনো কখনো লাগতে পারে। ফোকাল সিজারে ট্রিটমেন্ট রেসপন্সও অত ভালো না, এবং তার প্রগনোসিসও হয়তো ভালো না আর কি। কিন্তু প্রাইমারি অ্যাবসেন্ট সিজারের প্রগনোসিস ভালো, বা জেনারেলাইজড ক্রনিক সিজার, এটার প্রগনোসিস ভালো। আচ্ছা, তারপর মায়োক্লিনিক সিজারের রিকার করার সম্ভাবনা বেশি থাকে। হয়তো দেখা গেলো চিকিৎসা দিলাম, সোডিয়াম ভ্যালপ্রোরেট দিয়ে চিকিৎসা করলাম, পেশেন্ট রেসপন্ড করছে 3 থেকে 5 বছর, আর কোনো কনভালশন নেই। যখন আমি সোডিয়াম ভ্যালপ্রোরেট বন্ধ করে দিলাম, তখন দেখা গেলো যে আবার রিকার করতে পারে। আচ্ছা, তো এইটা হচ্ছে তোমার প্রগনোসিস হচ্ছে অ্যাজ এ হোল। প্রগনোসিস হচ্ছে 50% পেশেন্টের, তাহলে অ্যাজ এ হোল হচ্ছে জেনারেলাইজ সিজার মানে অ্যাবসেন্ট সিজারের প্রগনোসিস ভালো, জেনারেলাইজ ক্রনিক সিজারেরও প্রগনোসিস ভালো, কিন্তু ফোকাল সিজারের রিকার করার সম্ভাবনা বেশি থাকে। অ্যাজ এ হোল হচ্ছে 50% পেশেন্ট চিকিৎসার পরে, তুমি ধরো 5 বছর তার কোনো কনভালশন হলো না, তারপর 5 বছর পরে তুমি ওষুধ বন্ধ করে দিলা, তার দেখা গেলো যে ওই 50 মানে 100 রোগীর মধ্যে যদি দেখো, তাহলে দেখলো যে 50% রোগীর আর কোনোদিনই হয়তো আর কনভালশন হবে না বা হয় নাই। আর 20% পেশেন্টের হয়তো তার সে যদি ওষুধ খায়, তাহলে সে ভালো থাকবে। যদি ওষুধ বন্ধ করে, তাহলে আবার ওষুধ যদি খায়, তাহলে সে ভালো থাকবে। আর 30% পেশেন্টের ওষুধ খাওয়ার পরেও তার মাঝে মাঝে কনভালশন হতে পারে। কেমন? তাহলে অ্যাজ এ হোল হচ্ছে 50% পেশেন্ট ড্রাগ বন্ধ করলো, ড্রাগ বন্ধ করার পরেও সে তার আর কিছু হয়তো আর কনভালশন আর কখনই হবে না। 20% পেশেন্টের সে যদি ড্রাগ কন্টিনিউ করে, তাহলে সে ভালো থাকবে, মানে তার কনভালশন হবে না। ড্রাগ কন্টিনিউ করতে হবে, কিন্তু 50% পেশেন্টেরও সে ওষুধ বন্ধ করে দিয়েছে, তার আর ওষুধ খাওয়া লাগে না, সে ভালো আছে। 20% পেশেন্টের ওষুধ বন্ধ করলে তার কনভালশন হবে, কিন্তু ওষুধ যদি সে খায়, তাহলে সে ভালো থাকবে। আর 30% পেশেন্টের ওষুধ খাইলেও তার কনভালশন হতে পারে। এটা হলো অ্যাজ এ হোল প্রগনোসিস। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার, এর সাথে আরো কিছু আছে তোমাদের আসলে, যেমন ফিমেল পেশেন্টের যারা কন্ট্রাসেপটিভ খায়, তারপর প্রেগনেন্সি, যারা ব্রেস্ট ফিডিং, এদের মধ্যে কিছু, যেমন প্রেগনেন্সিতে সাধারণত আমরা সোডিয়াম ভ্যালপ্রোরেট ইয়ং বসে আমরা সাধারণত অ্যাভয়েড করি। কারণ সোডিয়াম ভ্যালপ্রোরেটের হচ্ছে একটা ইয়ং ফিমেল পেশেন্ট যদি হয়, তারা আমরা সাধারণত সোডিয়াম ভ্যালপ্রোরেটটা দিতে চাই না। কারণ যখন প্রেগনেন্সি ক্যারি করে, তখন সোডিয়াম ভ্যালপ্রোরেটের টেরাটোজেনিক ইফেক্ট বেশি, এই জন্য সোডিয়াম ভ্যালপ্রোরেট আমরা প্রেগনেন্সিতে দিই না। প্রেগনেন্সিতে ইউজুয়ালি মানে ড্রাগ হচ্ছে, সেফ ড্রাগ হচ্ছে আইদার কার্বামাজিপিন, তারপর লেমোট্রিজিন অথবা লেভিট্রিসিটাম। এই ওষুধগুলো হচ্ছে সেফ। কেমন? সাধারণত সোডিয়াম ভ্যালপ্রোরেট আমরা অ্যাভয়েড করি প্রেগনেন্সিতে আমরা দিই না, বা প্রেগনেন্সি বিয়ারিং এজ এই বয়সে আমরা সোডিয়াম ভ্যালপ্রোরেট দিয়ে আমরা চিকিৎসা করতে চাই না সাধারণত। কারণ এটা টেরাটোজেনিক ইফেক্ট বেশি, এই জন্য আমরা সাধারণত দিই না। বা মিনিস্ট্রি রেগুলারিটি বা তোমার ইনফার্টিলিটি, এটার সম্ভাবনা বেশি থাকে। আর সাধারণত প্রেগনেন্সিতে কার্বামাজিপিন, তারপর লেমোট্রিজিন অথবা সোডিয়াম ভ্যালপ্রোরেট দেয়, এই ধরনের ড্রাগ দেয়। আর তারপর
ইয়ং ফিমেল পেশেন্ট যারা ধরো প্রেগনেন্সি, এই যে যারা ধরো কন্ট্রাসেপটিভ পিল খায়, তাদের আবার সমস্যা, যেমন কার্বামাজিপিন, ফেনিটোয়েন বা ফেনোবারবিটন, এই ধরনের ড্রাগ আবার এনজাইম ইন্ডাকশন করে, লিভার এনজাইম ইন্ডাকশন করে, যার কারণে তার কন্ট্রাসেপটিভ ফেইলিয়ারের সম্ভাবনা বেশি থাকে। এই জন্য সবকিছু হিসাব করে দিতে হবে যে কোন বয়স, কোন সেক্স, কি ধরনের ওষুধ দেবো, এটা চিন্তা করে সব দিতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা স্ট্যাটাস বলি, স্ট্যাটাস এপিলেপটিকাস। আচ্ছা, এই জায়গায় তোমাদের কোনো কোশ্চেন আছে, কোনো কোনো কোয়ারি আছে? কোয়ারি থাকলে বলতে পারো, জিজ্ঞাসা করতে পারো। কোনো স্যার যে অ্যান্টিইপিলেপটিক ড্রাগ সাডেন স্টপ করে দিলে মানে স্যার কি প্রবলেম হবে? হ্যাঁ, কি 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 বললা, কি বলো? কোশ্চেনটা বুঝতে পারিনি, তুমি বলো, রিপিট করো। স্যার যদি অ্যান্টিইপিলেপটিক ড্রাগ সাডেন উইথড্র করা হয় তাহলে সেক্ষেত্রে কি হবে পেশেন্টের? স্ট্যাটাসে চলে যেতে পারে, স্ট্যাটাস এপিলেপটিকাসে চলে যেতে পারে। স্ট্যাটাস কি সেটা আমি আসতেছি, এই এখনই বলবো। সেই জন্যই তো বললাম, আমরা যদি কোনো পেশেন্টের 3 থেকে 5 বছর যদি ওয়েল কন্ট্রোল থাকে, তাহলে ওই 5 বছর পরে আমরা অ্যান্টিএপিলেপটিক ড্রাগটা গ্রাজুয়ালি উইথড্র করবে 3 থেকে 6 মাস। একটা এক্সাম্পল বললাম না, যে ধরো একটা পেশেন্ট সোডিয়াম ভ্যালপ্রোট খেতেছে, সকালে একটা রাত্রে একটা, 5 বছরের মধ্যে তার আর কোনো কনভালশন হয় না, তাহলে এই আস্তে আস্তে এই ওষুধটা বন্ধ করবো। হয়তো সকালে একটা খেতেছে, সেখানে আমরা সকালে অর্ধেক দেবো, রাত্রে একটা দিলাম, 2 মাস পর আসতে বললাম। 2 মাস পরে যখন আসবে, তখন আমরা জিজ্ঞাসা করবো যে তার এই 2 মাসের মধ্যে কোনো কনভালশন হয়েছে কিনা। যদি সে বলে না, আমার কোনো কনভালশন হয় নাই, তাহলে সকালে অর্ধেক বাদ দিয়ে দিলাম, শুধু রাত্রে একটা। তাহলে 2 মাস পরে যখন আসবে, 2 মাস পরে যখন আসবে, তখন আবার তাকে জিজ্ঞাসা করবো যে তার কনভালশন হয়েছে কিনা। যদি দেখি যে না, তার কনভালশন হয়নি, তখন রাত্রে সে একটা খাইতো, সেখানে অর্ধেক করে দিলাম, তাহলে সে আবার 2 মাস পরে আসতে বললাম। এভাবে ধীরে 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 আস্তে 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 ট্যাপার করতে হবে। যদি তার কনভালশন না হয়, তখন তাকে গ্রাজুয়ালি তাকে উদ্যোগ করতে হবে 6 মাস, 3 থেকে 6 মাস করে। আর যদি তার কনভালশন হয়, তাহলে পিছনে যে সে ডোজটা খাইতো, যে ডোজে তার কন্ট্রোল ছিল, সেই ডোজটা আবার সে শুরু করবে। আর যদি সাডেনলি বন্ধ করে, তাহলে স্ট্যাটাস হয়ে যেতে পারে। আচ্ছা, হোয়াট ইজ স্ট্যাটাস এপিলেপটিকাস? এটা একটা ইমার্জেন্সি কন্ডিশন, মেডিকেল ইমার্জেন্সি। এই স্ট্যাটাস এপিলেপটিকাস হচ্ছে কন্টিনিউয়াস সিজার্স or recurrent seizures without regaining, recurrent seizure with loss of consciousness, so without regaining consciousness in between attack, মানে continuous seizure হবে with loss of consciousness, or recurrent seizure, তো ঘন ঘন কনভালশন হইতেছে without regaining consciousness more than 30 minutes, যদি আধা ঘন্টার উপরে যদি এরকম কন্টিনিউয়াস সিজার হইতে থাকে, অথবা যদি বারবারও সিজার হয় উইদাউট রিগেনিং কনসিয়াসনেস, যেটা পারসিস্ট করবে মোর দ্যান 30 মিনিট, এটা হচ্ছে তোমার স্ট্যাটাস এপিলেপটিকাস। ইট ইজ এ মেডিকেল ইমার্জেন্সি। তাহলে যদি কোনো পেশেন্ট স্ট্যাটাস এপিলেপটিকাস, আমি কিন্তু বলছিলাম যে যদি পেশেন্ট স্ট্যাটাস এপিলেপটিকাস নিয়ে আসে, প্রথমবার দেখা গেল সে স্ট্যাটাসে নিয়ে এসছে, তাহলে কিন্তু তোমাকে অ্যান্টি এপিলেপটিক ড্রাগ দিয়ে দিতে হবে। আর যদি কোনো পেশেন্ট অ্যান্টি এপিলেপটিক ড্রাগ খায়, সে যদি হঠাৎ করে বন্ধ করে দেয়, তাহলে তার এইরকম স্ট্যাটাসে চলে যেতে পারে। স্ট্যাটাস সাধারণত যার কারণ হচ্ছে, একটা হলো সাডেনলি যদি অ্যান্টি এপিলেপটিক ড্রাগ বন্ধ করে, অথবা যদি কোনো কারণে ইনফেকশনের কোনো জায়গায় হয়তো ইনফেকশন ডেভেলপ করছে, অথবা মেটাবলিক অ্যাবনর্মালিটি ডেভেলপ করছে, তো হয়তো দেখা গেলো যে পেশেন্ট ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়েছে, তাহলে হয়তো এরকম তার স্ট্যাটাস এপিলেপটিকাস হতে পারে। তাহলে স্ট্যাটাসের হচ্ছে পেশেন্টের কন্টিনিউয়াস সিজার with loss of consciousness or recurrent seizure which last more than 30 minutes without regaining consciousness. কেমন? জি স্যার। এইরকম যদি স্ট্যাটাস এপিলেপটিক, এটা একটা মেডিকেল কন্ডিশন, মেডিকেল ইমার্জেন্সি, তাহলে তোমাকে ইমার্জেন্সি তাকে চিকিৎসা করতে হবে। ইমার্জেন্সি চিকিৎসা তোমাকে পেশেন্ট যখনই ধরে ইমার্জেন্সি রুমে নিয়ে আসছে, তুমি ইমার্জেন্সি ডিউটি করতেছো, তাহলে প্রথমেই তার হিস্ট্রি নেবা, হিস্ট্রি নিয়ে খুব শর্টলি তার এক্সামিনেশনটা করে ফেলে তাকে দিয়ে একটা এবিসি ক্যান নেবে, এয়ার ব্রিদিং সার্কুলেশন, এটা দেখতে হবে। তারপর
খুব রেপিডলি তাকে যখন ইনভেস্টিগেশন ফিজিক্যাল এক্সামিনেশন করলাম, প্রথম হিস্ট্রি নিলাম, ফিজিক্যাল এক্সামিনেশন, তারপরে তোমাকে তোমার চিকিৎসা শুরু করে দিতে হবে। পেশেন্ট যখনই তোমার সামনে যদি থাকে যে এটা যদি কনভালশন কন্টিনিউ হিস্ট্রি নিলে দেখলা যে তার কন্টিনিউ করছে, যখনই তোমার 5 মিনিটের বেশি তো কোনো কনভালশন থাকে, তখনই আমরা সাধারণত যদি কন্টিনিউয়াস 5 মিনিটের বেশি কনভালশন, তখনই তুমি অ্যান্টি কনভালশন শুরু করো। আমরা সাধারণত কি দেই অ্যান্টি কনভালশনটা? সাধারণত ডায়াজেপাম ইনজেকশন অথবা লোরাজিপাম। আমাদের এখানে ইনজেকশন লোরাজিপাম পাওয়া যায় না, বইতে আছে লোরাজিপাম, কিন্তু আমাদের এখানে তো বাইরের দেশে হয়তো পাওয়া যায়। আমাদের এখানে লোরাজিপাম ট্যাবলেট আছে কিন্তু ইনজেকশন নেই। আমরা ডায়াজেপাম ইনজেকশন দিই। কেমন? ডায়াজেপাম দেয়, অথবা যদি লোরাজিপাম পাওয়া যায় তাহলে লোরাজিপাম। এটা হচ্ছে ইমার্জেন্সি। যদি কনভালশন 5 মিনিটের বেশি থাকে তাহলে ডায়াজেপাম ইনজেকশন দেবা। ডায়াজেপাম দিতে 10 মিলিগ্রাম আইভি সোলোরি দিতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে যে তার আছে কিনা, কোনো রেসপিরেটরি ডিপ্রেশন আছে কিনা, কোনো হাইপারটেনশন আছে কিনা, সেদিকে খেয়াল রাখতে হবে। তাহলে এইটা তুমি আসার সাথে সাথে তুমি হিস্ট্রি নিলা, ফিজিক্যাল এক্সামিনেশন করলা শর্টলি, এবং তাকে এয়ারওয়ে ব্রিথিং সার্কুলেশন দেখলে নিলে, হয়তো তার দেখা গেলো যে শ্বাসকষ্ট হচ্ছে, তাকে অক্সিজেন দিয়ে দিলে। তাহলে তার পেশেন্টের কি করবে? ইমিডিয়েটলি তার আইভি স্লোলি দিবা ডাইজিপাম 10 মিলিগ্রাম, অথবা যদি লোরাজিপাম পাওয়া যায় লোরাজিপাম 4 মিলিগ্রাম আইভি স্লোলি দিতে হবে। স্লোলি দিয়ে তুমি ওয়েট করো 10 to 15 মিনিটস। 15 মিনিটস ওয়েট করো। যদি দেখো যে কনভালশন কন্ট্রোল হচ্ছে না, তাহলে 15 মিনিট পরে তুমি আবার রিপিট করবে ডাইজিপাম। এর ভিতরে পেশেন্টের ব্লাড ড্র করবা। তারা প্রথমে বলছি কিন্তু এবিসি জ্ঞান হবে, এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন। আসার পরে একটা চ্যানেল খুলে দেওয়া, চ্যানেল খুলে দেওয়া হয়তো যদি পেশেন্টের ব্লাড সুগার আর্জেন্টলি করবা। পেশেন্ট যদি হাইপোগ্লাইসিমিয়া, কোনো মেটাবলিক ডিস্টারবেন্স থাকে, ধর হাইপোগ্লাইসিমিয়া আছে, পেশেন্টের ব্লাড সুগার হয়তো দেখা গেলো যে 2 মিলিমোল, তাহলে ইমিডিয়েটলি গ্লুকোজ দিয়ে দিতে হবে। পেশেন্টের ব্লাড তাহলে ড্র করে ইমিডিয়েটলি ব্লাড সুগার দাও, আর পেশেন্টের ইলেকট্রোলাইট করার জন্য সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো করার জন্য পাঠাই দাও। পেশেন্টের যদি দেখো যে তার ব্লাড সুগার তো বললাম যে ইমিডিয়েটলি দেখো। যদি পেশেন্ট লিভার ফাংশন মানে ক্রনিক লিভার ডিজিজ হয়, তাহলে লিভার ফাংশন টেস্টের জন্য পাঠাই দাও। যদি পেশেন্টের রেনাল ফাংশন, যদি কিডনি রোগী হয়, তাহলে তোমার সিরাম ক্রিয়েটিনিন, ইলেকট্রোলাইট এগুলোর জন্য পাঠিয়ে দাও। সেটা শর্ট হিস্ট্রি নিয়ে যে হিস্ট্রি পাবা সেইভাবে তুমি তার ইনভেস্টিগেশনের জন্য পাঠিয়ে দিতে হবে। এবং এর ভিতর খেয়াল রাখতে হবে, যদি ফেসিলিটি থাকে তাহলে অ্যান্টি এপিলেপটিক ড্রাগের ব্লাডের কনসেন্ট্রেশন দেখতে হবে। যদি পেশেন্ট আগে থেকে এপিলেপটিক পেশেন্ট হয়, যদি রেগুলার সে অ্যান্টি এপিলেপটিক ড্রাগ খায়, তাহলে ওই ব্লাডে তার এপিলেপটিক কোন ড্রাগটা খায় তার লেভেলটা দেখতে হবে, যে ঠিকমতো সে খায় কিনা, সে কমপ্লায়েন্স ঠিক আছে কিনা, যে ওষুধ খায় কিনা, এবং ব্লাডে সেই ড্রাগের লেভেলটা দেখো। এবং সে কোনো টক্সিকোলজির স্ক্রিনিং করবা, কোনো সে ড্রাগ খায় কিনা। অনেকে দেখো ইলিসিট ড্রাগ খায়, মরফিন, হিরোইন, এই ধরনের অনেক এটা খাইতে পারে বা খায়, সেই জন্য সেই হিস্ট্রি নিয়ে সেই পরীক্ষা করতে হবে ইনভেস্টিগেশনের মধ্যে। তাহলে ইমিডিয়েটলি আসার সাথে সাথে পেশেন্টের ব্লাড সুগার দেখো, ইলেকট্রোলাইট দেখো, পেশেন্টের লিভার ফাংশনটা, যদি পেশেন্ট ডায়াবেটিক ব্লাড সুগার দেখলো, যদি লিভার ডিজিজের পেশেন্ট হয় তাহলে লিভার ফাংশনটা দেখো, যদি কিডনি তাহলে কিডনির ফাংশন দেখো। কেমন? তার অ্যান্টিএপিলেপটিক ড্রাগের লেভেল দেখো, টক্সিকোলজিক্যাল স্ক্রিনিং করো। এইগুলো হচ্ছে যদি ফেসিলিটি থাকে তাহলে এই পরীক্ষাগুলো করো। তার সাথে সাথে কি করবা? পেশেন্টের ইসিজি করবা, পালস অক্সিমেট্রি দিয়ে তার অক্সিজেন স্যাচুরেশন দেখবা, এবং আর্টেরিয়াল ব্লাড প্রেশার অ্যানালিসিস করবা। এই পরীক্ষাগুলো করতে হবে কিন্তু। আচ্ছা, যদি পেশেন্টের দেখা গেলো যে হাইপোগ্লাইসেমিয়া, তাহলে ইমিডিয়েটলি গ্লুকোজ দেওয়ার সাথে সাথে পেশেন্টও কনসাস হয়ে যাবে, পেশেন্টের কনভালশনও কন্ট্রোল। যে কোনো মেটাবলিক অ্যাবনর্মালিটি থাকলে তার সেটা কারেকশন করবো। তাহলে আমরা প্রথম আসার সাথে সাথে এবিসি দেখে, এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন দেখে আমরা পেশেন্টের ডাইজিপাম ইনজেকশন 10 মিলিগ্রাম আইভি স্লোলি দিয়ে দিলে 15 মিনিটস ওয়েট করো। যদি কনভালশন কন্ট্রোল না হয় তাহলে 15 মিনিটস পরে আবার রিপিট করো। তাহলে কত হলো? 15 মিনিটস পরে আর ডাইজিপাম 10 মিলিগ্রাম দিয়ে দিলাম, তাহলে আরো 15 মিনিট ওয়েট করো, তাহলে 30 মিনিট তাহলে হয়ে গেল। কিন্তু এই 30 মিনিটের মধ্যে যদি কনভালশন কন্ট্রোল হয় তাহলে তো ভালো। আর যদি কন্ট্রোল না হয় 30 মিনিট পরে কি করবো? পেশেন্টকে তাহলে ইনজেকশন ফেনিটোয়েন
অথবা ইনজেকশন ফসফোপেনিটন দিতে হবে অথবা ফেনোবারবিটল। যখনই এটা দেবা তখন তার কিন্তু মনিটরিং করতে হবে, ইসিজি মনিটরিং করতে হবে। আচ্ছা, এটা দেওয়ার সাথে সাথে তার ব্লাড প্রেশার, পালস, তারপর আর্টেরিয়াল ব্লাড প্রেশার অ্যানালিসিস, পালস অক্সিমেট্রি, পালস, ব্লাড প্রেশার, টেম্পারেচার, রেসপিরেশন, এগুলো তো দেখতেই হবে। কেমন? যখন ডায়াজিপামে বা লোরাজিপামে যখনই কন্ট্রোল হইলো না, 30 মিনিট একবার দিলা, তারপর 15 মিনিট দেরি করলা, তারপর 15 মিনিট পরে আবার ডায়াজিপাম দিলা, আর 15 মিনিট দেরি করলা, যদি 30 মিনিটের মধ্যে কন্ট্রোল না হয় তাহলে পেশেন্টকে কি দেবা? ইনজেকশন ফর্মে কি দেবা? আইদার পেনিটয়েন অথবা ফসফোপেনিটন। পেনিটয়েন বা ফসফোপেনিটন আমরা 10 মিলিগ্রাম 15 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েটে দিই। পেনিটয়েন দিলে at the rate of 15 মিলিগ্রাম 50 মিলিগ্রাম পার মিনিটে দিই। যদি ফসফোপেনিটয়েন দেই সেটা দিলেও আমরা 100 মিলিগ্রাম পার মিনিটে দিই। এটা হলো লোডিং ডোজ। লোডিং ডোজ দিয়া পেশেন্টকে লোডিং ডোজ দেওয়ার পরে 30 মিনিট ওয়েট করো। যদি এই 30 মিনিটের মধ্যে কন্ট্রোল হয় তাহলে তো ভালো, আর যদি কন্ট্রোল না হয়, যদি 30 মিনিটের মধ্যে 30 থেকে 1 ঘন্টা এর মধ্যে যদি কন্ট্রোল না হয়, কন্ট্রোল হলে তো ভালো, যদি কন্ট্রোল না হয় তাহলে পেশেন্টকে আইসিইউতে শিফট করতে হবে। আইসিইউতে শিফট করে পেশেন্টের ট্রাকিয়াল ইন্টুবেশন করো, তারপরে ভেন্টিলেটরের সাথে ভেন্টিলেটর অ্যাটাচমেন্ট দিয়ে দাও এবং পেশেন্টের জেনারেল অ্যানেস্থেসিয়া দিতে হবে। জেনারেল অ্যানেস্থেসিয়া আমরা কি দিয়ে দিই? আইদার থার্পেন্টাল সোডিয়াম অথবা পেশেন্টের প্রোপোকল। থার্পেন্টাল সোডিয়াম দিয়ে দেওয়া হয় বেশি। তাহলে যদি দেখো প্রথম হলে 30 মিনিট গেল ডায়াজিপাম দেওয়া, প্রথম দাও, তারপর 15 মিনিট ওয়েট করো, তারপর 15 মিনিট পরে আবার ডায়াজিপাম দাও, এই 30 মিনিটে যদি দেখা গেলো যে কনভালশন কন্ট্রোল হতেছে না, তাহলে আমরা কি করবো? পেনিটয়েন অথবা ফসফোপেনিটন লোডিং ডোজ দেবো। সেই লোডিং ডোজ ওই যে যেটা বললাম যে 15 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট হিসাব করিয়া সেটা আমরা নর্মাল স্যালাইনের ভিতর দিয়ে দিই। পেনিটয়েন কিন্তু কখনোই ডি এর ভিতর দেওয়া হয় না, অলওয়েজ দেওয়া হয় নর্মাল স্যালাইনের ভিতরে। পেনিটয়েন অথবা ফসফোপেনিটন দিয়ে লোডিং ডোজ দিলাম। লোডিং ডোজ মানে ইনফিউশনের ভিতরে পেনিটয়েন অথবা ফসফোপেনিটন দিলাম। দেওয়ার পরে আমরা 30 মিনিট থেকে 1 ঘন্টা ওয়েট করবো। যদি কন্ট্রোল হয় ভালো, যদি কন্ট্রোল না হয় তখন তোমার আইসিইউতে শিফট করে পেশেন্টের ইন্টিউবেশন করতে হবে, ভেন্টিলেটরের সাথে অ্যাটাচমেন্ট করতে হবে এবং পেশেন্টের জেনারেল অ্যানেস্থেসিয়া দিতে হবে। জেনারেল অ্যানেস্থেসিয়া কি দিয়ে দেয়? সাধারণত থার্পেন্টাল সোডিয়াম অথবা প্রোপোকল। এখন যখন পেশেন্ট জেনারেল অ্যানেস্থেসিয়া দিলা, এই অবস্থা কিন্তু পেশেন্ট ইজি মনিটরিং করতে হবে, আর পেশেন্ট অন্যান্য প্যারামিটার তো দেখতেই হবে। যখন পেশেন্ট দেখবে যে ইজি মনিটরিং করা, যখন দেখা যাবে যে পেশেন্টের কনভালশন কন্ট্রোল হয়ে গেছে, তখন আস্তে আস্তে তাকে রিভার্স করতে হবে পেশেন্টকে আস্তে আস্তে তোমার ওই জেনারেল অ্যানেস্থেসিয়া ধীরে ধীরে বন্ধ করে দিতে হবে। যখন তুমি বন্ধ করবা পেশেন্টকে কিন্তু তখন তাকে অ্যান্টি এপিলেপটিক ড্রাগ দিয়ে দিতে হবে। কিন্তু আমরা দিয়েছিলাম কি পেনিটয়েন বা ফসফোপেনিটন লোডিং ডোজ দিতাম। এখন তার মেইনটেনেন্স ডোজ দিয়ে দেবো। মেইনটেনেন্স ডোজে পেনিটয়েন দিলে সাধারণত আমরা কত দিই? 300 থেকে 400 মিলিগ্রাম পর্যন্ত দেওয়া যেতে পারে। পেনিটয়েন দিয়ে যদি না দেয়, কার্বামাজিপিন দেই, তাহলে সাধারণত আমরা কার্বামাজিপিন 400 থেকে 1200 মিলিগ্রাম ডেইলি দেই। অথবা যদি সোডিয়াম ভ্যালপোরেট দেই, সোডিয়াম ভ্যালপোরেট দিলে সাধারণত 800 থেকে 200 মিলিগ্রাম পর্যন্ত দেই। এটা আমরা অ্যান্টিএপিলেপটিক ড্রাগ রেগুলার মেইনটেনেন্স ডোজ, সেই মেইনটেনেন্স ডোজটা কন্টিনিউ করতে হবে। যদি তুমি মেইনটেনেন্স ডোজ না দাও, তার স্ট্যাটাস কন্ট্রোল হয়ে গেছে, কিন্তু যদি তুমি অ্যান্টিএপিলেপটিক ড্রাগ যদি কন্টিনিউ না করো, তাহলে আবারও তার কনভালশন হবে, আবারও সেই স্ট্যাটাসে চলে যেতে পারে। সেই জন্য তখন আবার অ্যান্টিএপিলেপটিক ড্রাগ দিয়ে তোমাকে কন্টিনিউ করে দিতে হবে মেইনটেনেন্স ডোজ। তাহলে আমরা একটা পেশেন্ট যদি স্ট্যাটাস আসে, ধরো ইমার্জেন্সি রুমে তুমি ডিউটি করতেছো, পেশেন্ট আসার সাথে সাথে আমরা তার হিস্ট্রিটা নিলাম। হিস্ট্রি নেওয়ার পরে শর্টলি তার এক্সামিনেশন করব। এক্সামিনেশন করার পরে তার কিছু ইনভেস্টিগেশন করবো, সেটা আমি বলছি। পেশেন্টের আমরা ইমিডিয়েটলি পালস অক্সিমেট্রি দিয়ে তার অক্সিজেন স্যাচুরেশন দেখলাম, তার ব্লাডটা ড্র করে তার ব্লাড সুগার, তারপর ইলেকট্রোলাইট, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, রেনাল ফাংশন জন্য এইগুলোর জন্য পাঠিয়ে দিলাম। পেশেন্টের কোনো যদি মেটাবলিক অ্যাবনর্মালিটি থাকে তাহলে সেটা কারেকশন করতে হবে। যেমন তার হাইপোগ্লাইসেমিয়া ছিল, তাহলে ব্লাড সুগার তুমি যদি ইনফিউশন দাও, দেখো আস্তে আস্তে পেশেন্ট কনসিয়াস হবে এবং পেশেন্টের কনভালশনও কন্ট্রোল হয়ে যাবে। যদি কোনো মেটাবলিক অ্যাবনর্মালিটি থাকে তাহলে সেটা অ্যাকর্ডিংলি সেটা চিকিৎসা করতে হবে। আচ্ছা, এর সাথে পেশেন্টের কনভালশন কন্ট্রোল করার জন্য কি করবা?
অ্যান্টি কনভালশন দেবো। অ্যান্টি কনভালশন বেটার আমরা বেস্ট কি ইনজেকশন ডায়াজিপাম। ইনজেকশন ডায়াজিপাম 10 মিলিগ্রাম, স্লোলি আইভি দিলাম